গল্প পিয়নের আসরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্পের আসর। আজ শোনাবো শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা অদ্ভুতুড়ে সিরিজ থেকে নেওয়া গল্প সাধু বাবার লাঠি। আজ রইল প্রথম পর্ব। শুরু করছি আজকের গল্প সাধু বাবার লাঠি। আদায় উসুল সেরে গেঁজেতে টাকা ভরে কোমরে ভালো করে পেঁচিয়ে বেঁধে যখন নবীন গায়ে ফেরার জন্য রওনা হলো, তখন খেয়াল হলো শীতের বেলা ফুরিয়ে এসেছে। সন্ধে হয় হয়, বড্ড দেরি করে ফেলেছে সে। হরিপুর অনেকটা রাস্তা, প্রায় মাইল তিনেক। তার মধ্যে 2.5 মাইল হলো গে জনমানবহীন ভুরফুনের মাঠ। ও মাঠে কোথাও বসতি নেই। মাঝে মাঝে জংলা জায়গা, জলা, একটা ভাঙা কেল্লা, আর কিছু উদম নিষ্ফলা মাঠ। তার ভিতর দিয়ে এবড়ো খেবড়ো মেঠো রাস্তা নানা বাঁক নিয়ে হরিপুর ঘেঁষে নয়াগঞ্জ অব্দি চলে গেছে। সাইকেলখানা থাকলেও হতো, কিন্তু সেখানা এই কাল রাতেই চুরি হয়ে গেছে ভেতরের বারান্দা থেকে। কাজেই হেঁটে আসতে হয়েছে নবীনকে। হেঁটেই ফিরতে হবে। সঙ্গীর সাথেই থাকলেও হতো, কিন্তু কপাল খারাপ, আজ সঙ্গী সাথেও কেউ নেই। ভুরফুনের মাঠের বদনাম আছে। এক সময় ঠ্যাঙাড়ে ঠগীদের অত্যাচার ছিল খুব। এখন সে আমল নেই বটে, কিন্তু খারাপ লোকের তো আর আকাল পড়েনি। তাছাড়া অন্য সব কথাও শোনা যায়। পারতপক্ষে রাত বিরেতে ও পথে কেউ পা বাড়ায় না, কিন্তু ভয়ের কথা ভাবলেই ভয় আরো বেশি করে চেপে ধরে। ফিরতে যখন হবেই, তখন ঠাকুরের নাম নিয়ে বুক ঠুকে রওনা হওয়াই ভালো। হরিবল জ্যাঠা মস্ত মহাজন। তার আড়তেই নবীনদের ধান, চাল, গম, আলুর চালান বেশি। অন্য সব মহাজনও আছে, সব মিলিয়ে আদায় আজ বড় কম হয়নি। হরিবল জ্যাঠা হাত চশমার উপর দিয়ে তলচক্ষুতে চেয়ে বলল, ওরে নবীন, সন্ধে করে ফেললি বাপ। অতগুলো টাকা নিয়ে রাত বিরেতে যাবি? বরং আজ গদিতেই থেকে যা, ভোর ভোর রওনা হয়ে পড়বি। নবীনের সে উপায় নেই। আজ হরিপুরে মস্ত যাত্রার আসর। ব্যবস্থাপকদের মধ্যে নবীনও আছে। মাথা নেড়ে বলল, তারা আছে জ্যাঠা, নইলে থেকেই যেতাম। তাহলে বরং একটা লাঠি সোটা কিছু সঙ্গে রাখ। বদযাত্রা হাতে লাঠি দেখলে তফাৎ যাবে। লাঠি কি আজকাল কেউ ভয় পায় না জ্যাঠা, বিপদে পড়লে বরং দৌড় লাগানো ভালো। দূর বোকা, লাঠি মানুষের চিরকেলে অস্তর। অন্তত শেয়াল কুকুর তাড়া করলে তো কাজে দেবে। সঙ্গে থাকলে একটা বল ভরসা হয়। দাঁড়া দেখি আমার কাছে কিছু আছে কিনা। হরিবল জ্যাঠার গদির তক্তপোষের তলা থেকে গোটা কয়েক ধুলো মলিন লাঠি টেনে বের করলো গদির কর্মচারী জগা। ন্যাকড়া দিয়ে মুছে টুছে হরিবল জ্যাঠার সামনে রাখলো। জ্যাঠা ভালো করে নিরোগ পরক করবার পর একখানা লম্বা পাকা বাঁশের লাঠি তুলে নিয়ে বলল, তুই এইটে নিয়ে যা। কয়েক বছর আগে হিমালয় থেকে এক সাধু এসে দিয়ে গিয়েছিল। পায়ে ঘা হয়ে দিন কতক আমার চণ্ডীমণ্ডপে ছিল বেচারি। রাম কবিরাজকে দিয়ে চিকিৎসা করিয়ে ঘা সারিয়ে দিয়েছিলাম। সাধু যাওয়ার সময় লাঠি গাছ দিয়ে গিয়েছিল। আমার তো কোনো কাজে লাগে না, তুই নিয়ে যা, তোকে দিলাম। নবীন দেখলো লাঠিটা তার মাথার সমান লম্বা আর খুব ভারী। লাঠির দুই প্রান্ত লোহায় বাঁধানো, নিরেট মজবুত লাঠি। হাতে নিলে একটা ভরসা হয়। আরো একটা ভরসার কথা হলো, আজ শুক্লপক্ষের ত্রয়োদশী, সুতরাং সন্ধ্যের পর জ্যোৎস্না ফুটবে। হরিবল জ্যাঠার আড়ত থেকে বেরিয়ে ভেলুর দোকানে গিয়ে
ঢুকলো নবীন। এ দোকানের বিখ্যাত সিঙাড়া জিলিপি না খেলে জীবনই বৃথা। ফুলকপি, আলু, কিশমিশ আর বাদাম দিয়ে সিঙাড়াটা যা বানায় ভেলু, তেমনটি এ তল্লাটে আর কেউ পারে না। জিলিপিটাও 7.5 প্যাঁচের মধুচক্র। দেরি যখন হয়েই গেছে, তখন আর 15 মিনিটে কি বা ক্ষতি? খিদে পেটে 3 মাইল হাঁটাও সম্ভব নয়। ভেলুর দোকানে যেন রাস মেলার ভিড়। গঞ্জে যত ব্যাপারী মাল গস্ত করতে আসে, সবাই হামলে পড়ে এই দোকানটাতেই। কাজেই নবীনকে নানা কসরত করে সিঙাড়া জিলিপি জোগাড় করতে হলো। তাতেও গেল মিনিট 10। এক কোণে বসে মন দিয়ে খাচ্ছিল সে। উল্টো দিকে বসা রোগা সুড়ুঙ্গে চেহারার খোঁচা খোঁচা দাড়িওয়ালা একটা লোক বলল, ভাই, তুমি লেঠেল নাকি? নবীন একটু অবাক হয়ে চাইলো। তারপর নিজের হাতে ধরা লাঠিটা খেয়াল হলো তার। বলল, তা বলতে পারেন। প্যায় পয়সার জানা আছে তাহলে? তা একটু আধটু জানি বই কি। কথাটা অবশ্য ডাহা মিথ্যে। নবীন কোশমিন কালেও লাঠি খেলতে জানে না। তবে লাঠিটা হাতে থাকায় তার বেশ একটা বল ভরসা হচ্ছে। ঢ্যাঙা লোকটা একটা কচুরিতে কামড় দিয়ে বলল, সনাতন ওস্তাদের নাম শুনেছ? নবীন নির্বিকার মুখে বলল, আগে না। সে কি হে, লাঠিবাজি করো আর ওস্তাদ সনাতনের নাম জানো না? তিনি কে বটেন? আলুর ঝোল সাপটানো কচুরিটা মুখে পুরে কাঁধের গামছায় হাত পুছে তাড়াতাড়ি জোড় হাত কপালে ঠেকিয়ে লোকটা বলল, নমস্য ব্যক্তি হে, নমস্য ব্যক্তি। আমিও কিছুদিন তার সাগরেদি করেছিলুম। তা পেটের ধান্দায় বেরিয়ে পড়তে হলো বলে বিদ্যেটা শেখাই হলো না। বলি, পটাশপুরের নাম জানা আছে? সিঙাড়া চিবোতে চিবোতে আরামে নিমিলিত চোখে চেয়ে নবীন বলল, আগে না। ভূগোলে তো দেখছি তুমি খুবই কাঁচা হে। আগে বেজায় কাঁচা। এখান থেকে যদি পূব মুখ রাস্তাটা ধরো, তাহলে মাইল 5 গেলে বিষ্টুপুর গাঁ। সেখান থেকে বাঁ হাতে যে রাস্তাটা গড় সীতারামপুর গেছে, সেটা ধরে ক্রোশ 2 গেলে শ্মশানেশ্বরী কালী মন্দির। ভারী জাগ্রত দেবী, এক সময়ে নরবলি হতো। সেখান থেকে ডান হাতি কাঁচা রাস্তা ধরে আরো ক্রোশ 2 গেলে বাতাসপুর। বলি, বাতাসপুরের নাম শুনেছ? কোশমিন কালেও না। সেখানকার যজ্ঞেশ্বরের মন্দিরের লাগোয়া পুকুরে 500,000 বছর বয়সী ইয়া বড় বড় কাছিম গিজগিজ করছে। 1-1.5 মন ওজন। বাতাসপুরের গুড়ের বাতাসা বিখ্যাত জিনিস। আড়ে দিঘে 1 বিঘত করে ওজনদার জিনিস। কথাটা হচ্ছিল পটাশপুর নিয়ে। আহা, বাতাসপুরে পৌঁছলে আর পটাশপুর তো এসেই গেল প্রায়। পৌঁছে গেছি? বাহ, না হে, পৌঁছওনি। ওখানে একটি বাঁধক আছে। বাতাসপুরের ধারেই একটা পাজি নদী আছে, ধলেশ্বরী। চোদ বৈশাখে তেমন তেজি নয়, কিন্তু জ্যৈষ্ঠী থেকে মাঘ ফাল্গুন অবধি একেবারে ভৈরবী। খেয়া পার হওয়াই কঠিন। তা ধলেশ্বরী পেরোলেই নয়াগঞ্জ। দিব্যি জায়গা। রোজ বাজার বসে। বুধবারে হাট। পয়সাওয়ালা লোকের অভাব নেই। নয়াগঞ্জের বেগুন খেয়েছো কখনো? মনে হবে বেগুন তো নয়, মাখন। লোকে বলেও তাই, মাখনি বেগুন। তা বেগুনের পরেই কি পটাশপুর? আরে অত তাড়াহুড়ো কি আছে? চারদিক দেখতে দেখতে চাকতে চাকতে যাওয়াই তো ভালো। নয়াগঞ্জে আমার খুড় শ্বশুরের বাড়ি যে হে, বিশাল তেলের কারবার। মাস গেলে 20-30 হাজার টাকা রোজগার। পেল্লায় দোতলা বাড়ি, সঙ্গে আম বাগান। সেখানে 2 দিন বডি ফেলে দিলে দিব্যি তাজা লাগবে। যত্ন আত্তি করে খুব। দুবেলা গরম ভাতে ঘি, শেষ পাতে ঘন দুধ আর মর্তমান কলা বাঁধা।
নয়াগঞ্জ থেকে ভোর ভোর বেরিয়ে পড়লে দুপুর নাগাদ দুধসাগরে পৌঁছে যাবে। দুধসাগরের রাজবাড়ি তো দেখোনি, দেখার মতোই বাড়ি, সাত সাতটা মহল। তবে এখন সবই ভগ্নদশা। বুড়ো রাজা এখনো বেঁচে আছেন, মাথা একটু গন্ডগোল। সারাদিন বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়ান আর বিড়বিড় করেন। ভাঙা পাঁচিলের ফাঁক ফোকর দিয়ে রাজ্যের গরু ছাগল ঢুকে রাজবাড়ির বাগানে ঘাস খায়। তাহলে পটাশপুরে আর পৌঁছনো হলো না আজ। আমাকে উঠতে হবে মশাই, একটু তাড়া আছে। আহা, পটাশপুর তো এসেই গেছে। দুপুরটা দুধসাগরে জিরিয়ে নাও, তারপর পড়ন্ত বেলায় যদি হাঁটা ধরো তাহলে পদ্মপুকুরে পৌঁছতে সন্ধে। রাতটা জিরেন নাও। পদ্মপুকুর বিরাট গঞ্জ জায়গা। আগরওয়ালাদের ধর্মশালায় দিব্যি ব্যবস্থা। 3 টাকায় শতরঞ্চি আর কম্বল পাওয়া যাবে, সঙ্গে খাটিয়া। রাতে 3টি টাকা ট্যাঙ্ক থেকে খসালে তেওয়ারির হোটেলে 4খানা ঘি মাখানো গরম রুটি আর ঘ্যাঁট পাওয়া যাবে। আর 1খানা আধুলি যদি খসাও তাহলে ঘন অড়হরের ডাল। আর চাই কি? তারপর ঘুমখানা যা হবে না, 100 ছারপোকার কামড়ও টের পাবে না। আচ্ছা আচ্ছা মশাই, বাকিটা পরের বার শুনবো খন। আমাকে এখনই ফিরে যেতে হবে। ওরে বাপু, আমিও কি অখদ্দে মাধবগঞ্জে পড়ে থাকবো নাকি? আমাকে তো উঠতে হবে হে। এখনো তো 1.5খানা জিলিপি তোমার পাতে পড়ে আছে, ওটুকু খেতে খেতেই আমার কথা ফুরিয়ে যাবে। পদ্মপুকুরের কথা যা বলছিলাম, ওখান থেকে সকালে বেরিয়ে পড়লে পটাশপুর আর কত দূর? মাঝখানে শুধু দোহাটার মুখ বেড়ে। দোহাটার কথা না হয় আজ থাক, তবে মুখ বেড়ে কিন্তু খুব ভুতুড়ে জায়গা। চারদিকে বাঁশবন আর 100-150 বছরের বট অসত্য গাছ। দিনের বেলাতেও গা ছমছম করে। মেলা তান্ত্রিক আর যোগী পুরুষের বাস। যারা ভূতে বিশ্বাস করে না, তাদের যদি একবার টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে ফেলতে পারো, তাহলে দেখবে রাম রাম করে পালাবার পথ পাবে না। সন্ধ্যের পর তো ভূতের একেবারে মোচ্ছব লেগে যায়। চারদিকে ভাম ভাম গন্ধ, চিমসে গন্ধ, প্রাণ জল করা হি হি হাসি, খোনা সুরের ফিসফাস। বাপরে, হাজারে বিজারে অশরীরী। আমার জিলিপি কিন্তু আর আধখানা আছে, ওতেই হবে। একটু চিবিয়ে খাও। মুখ বেড়েতে রাতে থাকার সুবিধে নেই, দরকারও নেই। বরং একটু জোর পায়ে হেঁটে জায়গাটা পেরিয়ে গিয়ে এক ক্রোশ দক্ষিণে ছোট পিশুনিয়া গ্রামে দিঘির ধারে গোবিন্দর তেলে ভাজার দোকানে বসে এক পেট মুড়ি বেগুনি সাঁটিয়ে নাও। ঘুগনিটাও বড্ড ভালো বানায়। ছোট পিশুনিয়ায় যা খাবে নির্ভয়ে খেতে পারো। শুধু খাওয়ার পর 1 ঘটি জল খেয়ে নিও। ঘন্টাটা বাদে পেট খিদের চোটে হাঁচড় পাঁচড় করবে। এই যে জিলিপির শেষ টুকরোটা মুখে দিলাম কিন্তু। আহা, গিলে তো খাবে না বাপু, চিবোতে একটু সময় তো লাগবে। তাড়িয়ে তাড়িয়ে খাও। বলছিলুম, ছোট পিশুনিয়া থেকে চারদিকে 4টে পথ গেছে। পশ্চিমের পথ ধরে নাক বরাবর 2 ক্রোশ গিয়ে লতা বেড়ের জঙ্গল। ঘাবড়িও না, আজকাল আর বাঘ ভাল্লুক নেই। কয়েকটা শেয়াল আর 1-8টা নেকড়ে থাকতে পারে। নির্ভয়ে ঢুকে যাও জঙ্গলে। ঘন্টা 2 হেঁটে জঙ্গল থেকে বেরিয়েই দেখবে পটাশপুর তোমার জন্য কোল পেতে বসে আছে। যাক বাবা, পৌঁছনো গেল তাহলে। সবুরে মেয়া ফলে হে বাপু, এই যে পথটা চিনিয়ে দিলুম, এখন চোখ বুজেও যেতে পারবে। চেষ্টা করে দেখবো ক্ষণ। তাহলে আজ আসি। ওরে বাপু, এত কষ্ট করে পটাশপুরে যে পৌঁছলে, তাতে লাভটা কি হলো সেটা তো জানা থাকা চাই। লাভ লোকসান কিছু বুঝতে পারছি না, মাথা ঘুরছে। ওহে বাপু, ওখানেই তো সনাতন ওস্তাদের বাস। নবীন অবাক হয়ে বলল, সনাতন ওস্তাদ? সে আবার কে? তুমি দেখছি বড্ড আহা মখে। সনাতন লেঠেলের কথাতেই তো পটাশপুরের কথা উঠলো।
তা বটে, কিন্তু কথাটা উঠছে কেন? উঠবে না? যেখানেই লাঠি সেখানেই সনাতন ওস্তাদের কথা। ভারতে ওরকম লাঠিয়াল পাবে না। যদি লাঠিবাজি করতে চাও, তবে একবার পটাশপুরে গিয়ে সনাতন ওস্তাদের আখড়ায় তালিম নিয়ে এসো। লাঠি কিভাবে ধরতে হয় সেটা শিখতেই 6 মাস লাগে। লাঠি দেখতে নিরীহ ঠেঙা, কিন্তু ওনার হাতে পড়লে বন্দুকের সঙ্গে টক্কর দিতে পারে। তাই বলছিলুম। নবীন উঠে পড়ল, বলল, কে বলেছে মশাই যে আমি লাঠি খেলা শিখতে চাই? আমার পটাশপুরে যাওয়ারও ইচ্ছে নেই, সনাতন ওস্তাদের কাছে তালিম নেওয়ারও দরকার নেই। ঝুটমুট আমার খানিকটা সময় নষ্ট করলেন। লোকটা সরু চোখে চেয়ে বলল, তোমার ভালোর জন্যই বলছিলাম বাপু। ট্যাঁকে না হোক 1000-30 টাকা নিয়ে রাত বিরেতে ভুরফুনের মাঠ পেরোতে হলে শুধু ভগবানের ভরসা না রাখাই ভালো। তা হাতের লাঠিখানা যদি চালানোর বিদ্যে জানা থাকতো, তাহলে খারাপটা কি হতো শুনি? নবীন, হ্যাঁ, বাস্তবিক আজ তার গেজেতে 30,000 টাকার মতোই আছে, যে খবর এ লোকটার জানার কথা নয়। তার ওপর সে যে ভুরফুনের মাঠ পেরোবে, সে খবরই বা এ রাখে কোন সুবাদে? চোর ডাকাত নয় তো? লোকটা যেন তার মনের কথা শুনতে পেয়ে বলল, না হে বাপু, আমি চোর ডাকাতও নই, তাদের আর কাঠিও নই। তবে কিনা তাদের খুব চিনি। চারদিকেই আড়ে আড়ে ঘুরে বেড়াচ্ছে সব, চেনার জো নেই। দেখার চোখ থাকলে অবশ্য ঠিকই দেখতে পেতে। নবীন একটু ভড়কে গিয়েছিল, গলা খাকারি দিয়ে বলল, আ আপনি কে বলুন তো? লোকটা চারখানা জিডিপির ফরমাস দিয়ে নবীনের দিকে চেয়ে নিমিলিত নয়নে নরম গলায় বলল, সে খতেনে বাপু, তোমার কাজ কি? আমি হলাম গে ভবঘুরে মানুষ, মানুষজন দেখে বেড়ানোই কাজ। ওই যে সবুজ জামা পরা লোকটা তোমার পেছনে টেবিলে বসে চপ খাচ্ছিল, তাকে লক্ষ্য করেছো? আগে না। তবে তো তোমার চোখ থেকেও নেই। অমন দিনকানা রাতকানা হলে গাঁট তো যাবেই, প্রাণটা নিয়েও টানাটানি হতে পারে। শুধু লাঠি চমকালেই তো হবে না। চোখ, মগজ, হুঁশ, এগুলো যদি কুলু পেটে রাখো, তবে লড়বে কিসের জোরে? মানুষের আসল অস্তরই তো ওগুলো। বলে রাখলুম, সবুজ জামা কিন্তু লোক ভালো নয়, তোমার ওপর নজর রাখছে। নবীন শুকনো মুখে ফের ধপাস করে বসে পড়ে বলল, তাহলে কি করা যায় বলুন তো? দাঁড়াও বাপু, দাঁড়াও, জিলিপিটা আগে শেষ করি, তারপর ভেবে বলবো। কিন্তু আমার যে বড্ড দেরি হয়ে যাচ্ছে। হরিপুরে আজ যাত্রার আসর কি না? আমি যে ক্লাবের সেক্রেটারি। লোকটা সরু চোখে চেয়ে তাচ্ছিল্যের গলায় বলল, যাত্রা? তা কি পালা হচ্ছে? আগে নতুন একটা সামাজিক পালা, ওগোবধূ সুন্দরী। দূর দূর, ওসব মেদামারা পালা দেখে জুত নেই। আগে পালাটা খুব নাম করেছে, চিতপুরের দল, অনেক টাকার বায়না। লোকটা দ্বিতীয় জিলিপিটায় কামড় বসিয়ে বলল, ভালো পালা বলছো? আগে হ্যাঁ, খুব নাম, বায়না নিতেই চায় না। বলি, তলোয়ার খেলা টেলা আছে? তা আছে বোধ হয়, আজকাল ঝাড়পিট না হলে লোকে তেমন নেয় না। তা না হয় হলো, কিন্তু রাতে খ্যাটনের কি ব্যবস্থা? সে হয়ে যাবে খন। যাবেন? দাঁড়াও, আগে সব জেনে বুঝে নি। শোয়ার ব্যবস্থা কেমন? সেও হয়ে যাবে খন। আমি ভবঘুরে বটে, কিন্তু গায়ে বনেদি রক্তটা তো আছে। মোটা চালের ভাত, পাশবালিশ ছাড়া ঘুম, ও সব আমার চলবে না। সেসব ব্যবস্থাও হবে, ভাববেন না। তাহলে লাঠি গাছ আমার হাতে দাও, তোমাকে দেখেই বুঝেছি যে তুমি আনাড়ি। নবীন মনে একটু জোর পেল। লোকটা রোগা পটকা বটে, কিন্তু পাকানো শক্ত চেহারা, হুঁশিয়ার, পোড় খাওয়া লোক। 40-42-এর মতো বয়স।
পরনে খাটো ধুতি, গায়ে সবুজ শার্ট, তার ওপর একটা খয়েরি রঙের হাফ সোয়েটার। নবীন লাঠিখানা এগিয়ে দিয়ে বলল, আপনার নামটা? নিমাই রায়। তুমি নিমাইদা বলেই ডেকো। আমি হলুম নবীন সাহা। আর বলতে হবে না, জটেশ্বর সাহার ছেলে তো। তোমাদের বিস্তর ধান জমি, চাল আর তেলের কল আছে, একটা মুদিখানাও। নবীন অবাক হলো না। লোকটা হয়তো অন্তর্যামী, সাধক টাধকদের সব গুণ টুন থাকে। লোকটা ফের যেন তার মনের কথা টের পেয়ে ডাইনে বাঁয়ে মাথা নেড়ে বলল, না রে বাপু, আমি অন্তর্যামী টামি নই। তবে আমার বাতিক হলো মানুষের খবর টবর রাখা। এই গঞ্জের বাজারে যত লোক আনাগোনা করে, তাদের প্রায় সবার নারী নক্ষত্র আমার নখদর্পণে। নবীন নিজের আর নিমাইয়ের খাবারের দামটাও মিটিয়ে দিল। নিমাই বিশেষ আপত্তি করলো না। গঞ্জের সাঁকোটা পেরিয়ে নির্জন মাঠের রাস্তায় পড়েই নবীন হাঁটার গতি বাড়িয়ে দিলে নিমাই বলল, ওহো, অত জোরে হেঁটো না, লোকে সন্দেহ করবে। দুলকি চালে হাঁটো, বদমাশরা যাতে বুঝতে না পারে যে ভয় পেয়েছো। ভয় হলো মানুষের সবচেয়ে বড় শত্রুর। শীতের সন্ধে, চারদিকে একটা ভুতুড়ে কুয়াশা পাকিয়ে উঠছে। আবছায় যত দূর চোখ যায়, মাঠঘাট শুনশান, জনমনীষী নেই। চারদিকটা থমথম করছে। খানিকক্ষণ চুপচাপ হাঁটার পর নিমাই হঠাৎ চাপা গলায় বলে উঠল, একটা কথা বলে রাখছি তোকে। নবীন তটস্থ হয়ে বলে, কি কথা নিমাইদা? এই শীতকালে ফুলকপির পোড়ের ভাজা তোর কেমন লাগে? খুব ভালো, আমারও। সে হয়ে যাবে, ভাববেন না। আর কড়াইশুঁটি দিয়ে সোনা মুগের ডাল, তাও হবে। ভালো ঘি আছে বাড়িতে? খাঁটি সরবাটা ঘি। গরম ভাতে এক খাবলা ঘি হলে কাঁচা লঙ্কা দিয়ে মন্দ লাগে না। কি বলিস? মাছ মাংসের উপর আমার তেমন টান নেই, তবে রুই মাছের কালিয়াটা খারাপ নয়। ধরে নিন হয়েই গেছে। জগাই আর মাধাইকে নামের মিল দেখে অনেকে ভাই বলে মনে করে, কিন্তু আসলে তারা ভাই নয়, বন্ধু বলা যায়। জগাইয়ের নাম জগন্নাথ, আর মাধবের নাম মাধবচন্দ্র। পদবিও আলাদা আলাদা। জগাই আগে গঞ্জে গামছা বিক্রি করত। মাধাইয়ের ছিল আয়না, চিরুনি, চুলের ফিতে, ফিরি করে বেড়ানোর ব্যবসা। কোনোটাতেই সুবিধে হচ্ছিল না বলে একদিন দুজনে একসঙ্গে বসে ভাবতে শুরু করলো। ভেবে টেবে দুজনে মোট 277 টাকা খরচ করে তেলে ভাজার দোকান দিল। আর ভগবানও মুখ তুলে চাইতে লাগলেন। আশপাশে ফুলুরি বেগুনির বিস্তর দোকান থাকা সত্ত্বেও জগাই মাধাইয়ের দোকান ঝমাঝম চলতে লাগলো। এক একদিন 200-300 টাকা বিক্রি। মাথা পিছু নিট আয় দিনে 100-150 দাঁড়িয়ে গেল। ব্যবসা যখন জমে গেছে, ঠিক সেই সময়ে একদিন সদল বলে পানুবাবু এসে হাজির। পানুবাবুর বাবরি চুল, জম্পেশ গোঁফ, গালপাট্টা, গায়ে গিলে করা পাঞ্জাবি, পরনে ময়ূর ধুতি, পায়ে দামি চপ্পল। 7টা গাঁয়ের লোক পানুবাবুকে জমের মতো ভয় করে। শালপাতার ঠোঙায় দলবল নিয়ে বিস্তর তেলে ভাজা সেঁটে, বেশ করেছিস তো বলে পানুবাবু দাম না দিয়েই উঠে পড়লেন। বললেন, আমার নজরানা 150 টাকায় পটলার হাতে দিয়ে দে। না দিয়ে উপায় নেই, জগাই মাধাইও দিল। প্রথম প্রথম সপ্তাহে একদিন দুদিন এরকম অত্যাচার চলতে লাগলো। মাসখানেক বাদে সপ্তাহে 4-5 দিন। রোজ যে পানুবাবু আসতেন তা নয়, তার দল বল 10-12 জন এসে হামলা করত। মোড়ল মাতব্বর ধরেও লাভ হলো না। গঞ্জের সব ব্যবসাদারকেই তোলা দিতে হয় বটে, কিন্তু জগাই মাধাইয়ের উপর অত্যাচারটা যেন একটু বাড়াবাড়ি রকমের। তা বেচারারা আর কি করে, দোকানটা তুলেই দিল। ফের দুজনে ভাবতে বসলো। ভেবে টেবে দুজনে মিলে এক টেরে ছোট্ট একখানা মণিহারি দোকান খুললো।
খুলতে না খুলতেই পানুবাবুর দলবল এসে হাজির। তারা ধারে জিনিস নিতে লাগলো টপার-টপ। তোলা আদায় তো আছেই। জগাই মাথায় ফের পথে বসলো। কেন যে পানুবাবু তাদের মতো সামান্য মনীষীর সঙ্গে এমন শত্রুতা করছেন তা বুঝতে পারছিল না। মাধাই বলল, বুঝলি জগাই, এর পিছনে ষড়যন্ত্র আছে। কেউ পানুবাবুকে আমাদের উপর লেলিয়ে দিয়েছে, সেটা আমিও বুঝতে পারছি। শেষে কি গঞ্জের বাঁশ তুলে দিয়ে অন্য কোথাও চলে যেতে হবে? তাই চল বরং গঞ্জ ছেড়ে ছোটখাটো কোনো গাঁয়ে গিয়ে ব্যবসা করি। বড় বড় মানুষ বা সন্ডা গুন্ডাদের সঙ্গে আমরা কি পেরে উঠব? আমাদের না আছে গায়ের জোর, না মনের জোর, না ট্যাঁকের জোর। তাছাড়া আর একটা জোরও আমাদের নেই, বরাতের জোর। ঠিক বলেছিস। তাহলে ভেবে দেখ, নতুন জায়গায় গিয়েও কি আমাদের সুবিধে হবে? গাঁয়ের লোক উটকো মানুষ দেখলে হাজারো খতের নেবে। কোথা হতে আগমন, কি মতলব, নাম কি, ধাম কোথা, মুরব্বি কে, ট্যাঁকের জোর কত। তারপর গাঁয়ের লোকের নগদ পয়সার জোর নেই, ধার বাকি করে খেয়ে ব্যবসা লাটে তুলে দেবে। মাথায় একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তা বটে, আমাদের মুরব্বির জোরও নেই। হ্যাঁ রে, লটারি খেলবি? বার দশেক খেলেছি, 10 বারই ফক্কা। না রে, আমার মাথা ঠিক কাজ করছে না। আমারও না। পিছন থেকে কে যেন মোলায়েম গলায় বলে উঠল, আমার মাথাটা কিন্তু দিব্যি খেলছে। দুজনেই একটু চমকে উঠে পিছন ফিরে চাইলো, কিন্তু পিছনে কেউ নেই দেখে মাধাই বলল, এ কি রে বাবা, কথাটা কইল কে? ও জগাইদা। জগাইও হাঁ হয়ে বলল, তাই তো, স্পষ্ট শুনলুম। একটা গলা খাকারি দিয়ে কণ্ঠস্বর ফের বলল, ঠিকই শুনেছ, ভুল নেই। দুজনের কথা হচ্ছিল ভর সন্ধেবেলা গঞ্জের খালের ধারে ফাঁকা হাটের একটা চালার নিচে বসে। বাঁশের খুঁটির উপর শুধু টিনের চাল, ন্যাড়া ফাঁকা ঘর, কোনো আবরু নেই, হাওয়া বাতাস খেলছে। মাধাই বলল, দেখ তো জগাই, টিনের চালের উপর কেউ ঘাপটি মেরে বসে কথা কইছে কিনা। জগাই দেখে টেকে বলল, না, চালের উপর তো কেউ নেই। গলাটা ঠিক করে হেসে বলল, জন্মে কখনো টিনের চালে ওঠার অভ্যেস নেই আমার, বুঝলে। মাধাই তটস্থ হয়ে বলে, কে আপনি আজ্ঞে? দেখতে পাচ্ছি না কেন? গলাটা খিঁচিয়ে উঠে বলল, দেখা দেখি দরকারটা কি? চাই তো বুদ্ধি পরামর্শ। দেখে হবে কোন কচু পোড়া? আগে ভয় ডরেরও তো ব্যাপার আছে। গলাটা ফের খিঁচিয়ে উঠে বলল, কেন, ভয়ের আছেটা কি? ব্যবসাপত্র তো লাটে উঠেছে, ভিটে মাটি ছাড়ার জো, এখন আর ভয়টা কিসে শুনি? কথায় বলে ন্যাংটার নেই বাটপাড়ের ভয়, কিন্তু আমার যে বেজায় ভয় করছে। ওরে জগাই, তোরও করছে তো? দাঁড়াও, ভেবে দেখি। হ্যাঁ গো মাধাইদা, আমার গাটা বেশ শিরশির করছে, হাত পায়ে যেন একটা খিল ধরা ভাব, গলাটাও কেমন শুকনো শুকনো। এ তো ভয়েরই লক্ষণ মনে হচ্ছে। গলাটা বেজায় খাপ্পা হয়ে বলল, ওসব মোটেই ভয়ের লক্ষণ নয়, আজ দুপুরে ভাত খাওনি বলেই ওসব হচ্ছে। জগাই কাঁচুমাচু হয়ে বলল, দুশ্চিন্তায় খাওয়া দাওয়া যে মাথায় উঠেছে মশাই, খাবার কথা মনেই পড়েনি। ওসব খবর আমার জানা, তাই তো বলছি, ওসব মোটেও ভয়ের লক্ষণ নয়। তবে ভয় পাওয়ার সুবিধেও আছে। ভয় থেকে নানা ফিকির মাথায় আসে। জগাই একগাল হেসে বলল, আপনি বেশ বলেন তো। তা আপনি কে বলুন তো, ভূত প্রেত নাকি? ওসব পুরনো বস্তা পচা কথা যে কেন তোমাদের মাথায় আসে তা কে জানে বাবা। ভূত প্রেত মনে করার দরকারটাই বা কি? একজন বন্ধু লোক বলে ভাবলেই তো হয়। তা নামটা কণ্ঠস্বর হলে কেমন হয়? ভালো না? জগাই গদগদ হয়ে বলে, চমৎকার নাম। মাধায় তাড়াতাড়ি বলে, তা কণ্ঠস্বরের কণ্ঠ লাগে, আপনার কণ্ঠটাও তো দেখা যাচ্ছে না মশাই। কণ্ঠস্বর এবার
খ্যাক করে একটু হেসে বলল, বলিহারি বাপু তোকে, বলি কণ্ঠ কি একটা দেখবার মতো জিনিস? জন্মে শুনিনি বাপু কেউ কারো গলা দেখতে চায়। মাথায় কাঁচুমাচু হয়ে বলে, তা মুখের ছিরিখানা যখন দেখাচ্ছেন না, তখন কণ্ঠটা দেখলেও একটু ভরসা পাওয়া যেত আর কি। ভয় ডরের একটা ব্যাপার তো আছে। দেখ মেধো, তোকে বহুকাল ধরে দেখে আসছি, লোক তুই মন্দ নোস বটে, কিন্তু জগাইয়ের মাথায় যে একরত্তি বুদ্ধি আছে, তোর সেটুকুও নেই। বলি, গোটা মানুষটা ছেড়ে যদি তুই শুধু তার গলাটা দেখতে পাস, তাহলে কি তোর ভয় কমবে? মাথায় কুঁকড়ে গিয়ে বলল, আগে সেটাও ভাববার কথা। তবে তার চেয়ে এই যে আমি মোটামুটি গায়েব হয়ে আছি, সেটাই কি ভালো নয়? এখন তাই মনে হচ্ছে বটে। জগাই তাড়াতাড়ি হাত জোড় করে বলল, আমাদের দোষ ত্রুটি নেবেন না কণ্ঠ দাদা, অবস্থা গতিকে আমরা বড্ড ঘেবড়ে আছি, মাথায় কোনো মতলব আসছে না। কণ্ঠস্বর বলল, সে আমি খুব বুঝতে পারছি, ভেবেছিলুম কাউকে কোনোদিনও বলবো না, এসব গুচ্ছ কথা বলার আমার দরকারটাই বা কি? ধনরত্নে তো আর আমার কাজ নেই, কিন্তু তোদের অবস্থা দেখে আজ বড্ড বলি বলি ভাব হচ্ছে। ভাবলাম, আহা, এসব জিনিস এ দুটো দুঃখী লোকের ভোগে লাগুক। দুনিয়ার ভালো মন্দ জিনিস তো এরা চোখেও দেখেনি, চেখেও দেখেনি। সেজন্যই বলছি, মন দিয়ে শোন। শুনছিস তো? জগাই বলল, কান খাড়া করে শুনছি কণ্ঠ দাদা, আর শুনতে লাগছেও বেজায় ভালো। সত্যি কথা বলতে কি, সেই গেলবার রাসের দিনে রামশঙ্কর ভট্টাচ মশাইয়ের কীর্তনের পর আর কিছু এত ভালো লাগেনি। কি বলো মাধাই দা? মাধাই বেজার মুখে বলল, তা কেন? শ্যামগঞ্জে সেবার যে নিমাই সন্ন্যাস পালা শুনলাম, তাই বা মন্দ কি? তা বটে, সেই সঙ্গে মুকুন্দ রক্ষিতের কথকতার কথাও বলতে হয়। আহা, আজও চোখে জল আসে। একটা দীর্ঘশ্বাসের শব্দ শোনা গেল। কণ্ঠস্বর ভারী মন মরা গলায় বলল, না, তোদের দিয়ে হবে না রে, বলে লাভ নেই। টাকা পয়সার কথা শুনে কোথায় হামলে পড়বি, তা না রাজ্যের বাজে কথা এনে ফেললি। জগাই কাঁদো কাঁদো হয়ে বলে, দোহাই কণ্ঠ দাদা, আর দগদে মারবেন না, গাছে তুলে দিয়ে মই কেড়ে নিলে যে মারা পড়বো। মাধাইও গোঁ ধরে বলল, তোরই তো দোষ, একটা গুরুতর কথা হচ্ছে, ধাঁ করে কেত্তন এনে ফেললি, ওতেই তো আমাদের সব কাজ ভন্ডুল হয়ে যায়। চোখ মিটমিট করে জগাই বলল, ও কণ্ঠ দাদা, আছেন কি? আছি রে আছি, আজ তোদের ভাগ্যে চাকা ঘোরাবো বলেই এখনো আছি, কিন্তু চাকা কি সহজে ঘুরবে? তোদের বুদ্ধির দোষে মরচে পড়ে আঁট হয়ে গেছে। এখন মন দিয়ে শোন, ভুরফুনের মাঠ তো চিনিস? এক গাল হেসে জগাই বলল, তা চিনি না, এই তো খাল পেরোলে সেই তেপান্তর। ভুরফুনের মাঠের ভাঙা কেল্লা দেখেছিস তো? আগে, তবে দূর থেকে। কেল্লার কাছে পিঠে নাকি যেতে নেই। অজগর যেমন শ্বাস দিয়ে মানুষ, গরু, মোষ সব টেনে নেয়, তেমনি নাকি ভাঙা কেল্লার ভিতরেও মানুষজনকে হিড় হিড় করে টেনে নিয়ে হাপিস করে ফেলে। সে নাকি ভূত প্রেতের আখড়া। তোর মাথা, মুখ্য কোথাকার! যারা কেল্লার ভিতর সোনাদানা খুঁজতে যায়, তারাই ওসব গল্প রটায়, যাতে আর কোনো ভাগীদার না জোটে। তবে খোঁজাই সার, কেউ কিছু পায়নি আজ অব্দি। মাধায় তাড়াতাড়ি বলল, তাহলে কেল্লার কথা উঠছে কেন আগে? ও যে বড় ভয়ের জায়গা। কণ্ঠস্বর ফের খিঁচিয়ে উঠে বলল, এই, আর ধাসটামো করিসনি তো মেধো। বলি, এতই যদি তোর ভয়, তবে আমার সঙ্গে এতক্ষণ ধরে দাঁত কেলিয়ে কথা কইছিস কি করে? বিড়বি তো খাসনি? মাথায় মিইয়ে গিয়ে মিনমিন করে বলল, ভয় যে লাগছে না তা তো নয়, একটু একটু লাগছে। ভয়টা কেমন জানিস? শীতকালে পুকুরে ডুব দেওয়ার মতো। প্রথম ডুবটাই যা শক্ত, তার পরের ডুবগুলোয় আর ঠান্ডা লাগে না। একবার ভয়টা কেটে গেলেই হয়ে যায়। তাছাড়া দাওটাও তো কম নয় রে বাপু। ওখানে যা পাবি,
তাতে তোরা, তোদের পুত্র পৌত্রাদি, তস্য পৌত্রাদি, তস্য পুত্র পৌত্রাদি 7 পুরুষ পায়ের ওপর পা তুলে গ্যাঁট হয়ে বসে চর্ব চস্য লেজ্জ পেয়েও খেয়ে গেলেও ফুরোবে না, বুঝলি? এখন ভেবে দেখ, ভয় পাওয়াটা উচিত কাজ হবে কিনা। জগাই ঝাঁকি মেরে বলল, না, ভয়টা কিসের? মাথায়ও গলা খাঁকারি দিয়ে বলল, না, এখন যেন ততটা ভয় লাগছে না। এই তো বাপের ব্যাটার মতো কথা। তাহলে শাবল আর কোদালের জোগাড় দেখ, তারপর গড়িমসি ছেড়ে কাজে নেমে পড়। আগেই বলে রাখি, গুপ্তধন ছেলের হাতের মোয়া নয়, মেহনত করতে হবে। তারপর সোনাদানা দেখে ভিড়মি খেয়ে পড়ে যদি অক্কা পাস, তাহলে ভোগ করবে কে? কলজে শক্ত করে নে, কথায় বলে বীর ও ভোগ্যা বসুন্ধরা। জগাই একগাল হেসে বলল, না কণ্ঠ দাদা, গায়ে বেশ জোর পাচ্ছি। মাধাই লাজুক লাজুক ভাব করে বলল, তা কত হবে কণ্ঠ দাদা? 10-20 হাজার হবে না? কণ্ঠস্বর অট্টহাস্য করে বলল, দূর মুখ্য, 10-20 হাজার তো পাখির আহার। নজরটা একটু উঁচু কর তো দেখি মেধো, তোর মতো ছোট লোককে গুপ্তধনের সন্ধান দিতে যাওয়াই বৃথা। শুনছিলেন শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা অদ্ভুতুড়ে সিরিজ থেকে নেওয়া গল্প সাধু বাবার লাঠি। আজ ছিল প্রথম পর্ব। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ফিরে আসছি দ্বিতীয় পর্ব নিয়ে।